তো আমরা ফৌজদারি কার্যবিধির সেকশন 145, 46, 47, 48 এই চারটা সেকশন পাবো। মূলত এখানে আমাদের কোনো ইমুভেবল প্রপার্টি অথবা এই প্রপার্টির ব্যবহারে যদি কোনো বিরোধ ঘটে, আমরা কি করতে পারি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত থেকে সহযোগিতা পেতে পারি। কিন্তু বিরোধটা যদি হয় শান্তি শৃঙ্খলার অবনতির আশঙ্কা থাকে তবেই পারবো, না হলে কিন্তু সম্ভব না। তাহলে এই সেকশনগুলোর ভিতরে যাওয়ার আগে এই তিনটা জিনিস কনফার্ম হইতে হবে যে ওইটা কোনো স্থাবর সম্পত্তি কিনা। যদি হয় তাহলে তার মধ্যে একটা বিরোধ থাকবে, আর এই বিরোধে শান্তি শৃঙ্খলা অবনতির আশঙ্কা থাকবে। এই তিনটা জিনিস যদি পূর্ণ হয় তখনই আমরা 145 ধারার অ্যাপ্লিকেশনটা দিতে পারি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। তো মূল কথা এখানে যেটা, যে জেলা ম্যাজিস্ট্রেট অথবা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত সরকার কর্তৃক, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট অথবা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত সরকার কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি এই মর্মে সন্তুষ্ট হন যে এটা পুলিশ রিপোর্ট হইতে পারে অথবা অন্য কোনোভাবে, হয়তো পুলিশ এসে কোনো রিপোর্ট দিল। কারণ দেখবেন যে বিভিন্ন জায়গায় আপনার একটা সম্পত্তি আছে, আর একজন দখল করতে আসে, আপনিও তারা বারণ করতেছেন, এখানে মারামারি কাটাকাটি লেগেই আছে। এখন হয়তো পুলিশ জানতে পারে, আদালতকে জানাইলো যে এরকম একটা বিরোধ সেখানে ঘটতেছে। অথবা যেমন আমরা কোনো এক পক্ষ আদালতে অ্যাপ্লিকেশন দিল, উভয়টাই হইতে পারে। ওই জন্য দুইটা জিনিসই ইনক্লুড করছে, যে পুলিশ রিপোর্ট অথবা অন্য কোনো যে কোনো মাধ্যমে যখন কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত সরকার কর্তৃক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হবেন। কি সন্তুষ্ট হবেন? যে এই স্থাবর সম্পত্তির বিরোধে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এইটা হচ্ছে মেইন উপাদান। তাহলে ইমুভেবল প্রপার্টি 145-এর অধীনে কেউ যদি মামলা করে, বিবাদীর আইনজীবী হিসাবে আপনার প্রথম ডিফেন্সটা হবে যে এখানে শান্তি শৃঙ্খলা অবনতির কোনো আশঙ্কা নাই, অতএব মামলা খারিজ। মূল উপাদানটা যদি পূর্ণ না হয় এই ধারায় অগ্রসর হবেন না। তাহলে শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার যদি সম্ভাবনা আছে, কিসের জন্য? কোনো জমি বা কোনো জলাশয়ের সীমানা নিয়ে বিরোধ বা দখলগত বিরোধ, আমরা যেটা বলি যে কোনো জমি অথবা জলাশয়ের সীমানা নিয়ে বিরোধ তার স্থানীয় সীমার মধ্যে। তাহলে এই চারটা লাইন থেকে আমাদের মূল বিষয়টা হচ্ছে কি, যখন পুলিশ রিপোর্টের মাধ্যমে অথবা কোনো পক্ষের আবেদনের মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেট বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হবেন যে কোনো প্রকার জায়গা জমি অথবা কোনো প্রকার জলাশয়ের বিরোধ নিয়ে তার এলাকার মধ্যে শান্তি শৃঙ্খলা বিনষ্টের আশঙ্কা আছে, তো তখন উনি কি করবেন? ম্যাজিস্ট্রেট সাহেব লিখিত আকারে যে উনি সন্তুষ্ট হইলেন এখানে শান্তি শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, উভয় পক্ষকে বা বিবাদমান যে পক্ষগুলো আছে তাদেরকে কি করবেন? নোটিশ দিবেন যে ব্যক্তিগতভাবে আপনারা উপস্থিত হন অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থিত হন, ওই যে জিনিসটা নিয়ে আপনারা দখলগত বিরোধ করতেছেন এই দখলগত বিরোধের আপনার দাবি তুলে ধরার জন্য। মূল কথা, বর্তমান বাংলাদেশে যেটা হয় যে আপনার একটা জমি আছে এরকম, আপনি আরেক পক্ষ এসে দখল করতে চাচ্ছে, তো আপনি চলে গেলেন 145 ধারায় মামলায়। তো আদালতে যখন আপনি কি করলেন, এই আবেদনটা সাবমিট করলেন, বিচারক সাহেব নর্মালি যেটা করে যে দেখিলাম, পড়িলাম, শুনিলাম, তারপরে যে স্থানীয় থানাকে একটা তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য আদেশ দিলাম এবং উভয় পক্ষকে এত তারিখে উপস্থিত হওয়ার জন্য আদেশ দেওয়া হইল। একদম পাইকারি হারে এই আদেশটা প্রতিটা 145 ধারার মধ্যেই থাকে। তো পুলিশকে বলে যে আপনি একটা রিপোর্ট নিয়ে আসবেন, মূল ঘটনা কি ঘটছে, আর দুই পক্ষকে বলে যে নির্দিষ্ট দিনে আপনারা উপস্থিত হবেন। তো এটা প্রাথমিকভাবে আদালত কি করে? আদেশটা দেয়। এরপরে এখানে একটু বিশ্লেষণ দিয়ে বলতেছে, আমরা যে শুধু জমি আর জলাশয়ের কথা বলতেছি, তো সেকশন আমাদেরকে বলতেছে যে জমি আর জলাশয় বলতে আমরা কোনো বিল্ডিংয়ের বিরোধকেও বুঝবো, আপনার 5তলা বিল্ডিং নিয়ে বিরোধ হচ্ছে সেটাও বুঝবো, কোনো মার্কেট বা বাজারে দোকানপাট নিয়ে বিরোধ হচ্ছে সেটাও বুঝবো, কোনো আপনার মৎস্য খামার বা মৎস্য ঘেরা আছে সেটাও বুঝবো, পাশাপাশি কোনো ফসলি জমি সেটাও বুঝবো, অথবা জমি থেকে কোনো উৎপাদিত কোনো প্রকার বস্তু হইতে পারে যে কোনো জিনিস, সেইটার বিরোধও বুঝবো, অথবা জমি থেকে কোনো প্রকার ভাড়া অথবা মুনাফা রিলেটেড যে বিরোধ সেগুলোও বুঝবো। তার মানে জমি আর জলাশয় বলতে আমরা যে দুটা জিনিস বলছি, এই ধারায় ব্যাখ্যা করে দিয়ে বলতেছে যদি আপনার কি থাকে কোনো বিল্ডিং, কোনো বাজার, কোনো মৎস্য খামার, কোনো ফসল, উৎপাদিত ফসল নিয়ে কোনো বিরোধ, অথবা কোনো ইমুভেবল প্রপার্টির কোনো ভাড়া অথবা কোনো মুনাফা নিয়েও যদি বিরোধ ঘটে, তাহলে আমরা 145 ধারায় কি হইতে পারবো? অগ্রসর হইতে পারবো।
এরপরে যদি আমরা দেখি যে আদালত যে আদেশটা দিবেন, আদেশের এক কপি বিরোধী পক্ষকে এমন আকারে এবং এক সমন আকারে পাঠাবেন এবং কমপক্ষে এক কপি নালিশি বিষয়বস্তুর ঈশানে প্রকাশ্য স্থানে লাগিয়ে রাখবেন যে এই সম্পত্তিটা নিয়ে বিরোধ আছে, আদালতে মামলা চলমান আছে। তবে এইটার মধ্যে আইনজীবী হিসাবে একটা সূক্ষ্ম কারচুপি আপনারা বুঝবেন। অনেক ক্ষেত্রে কি করে, আইন ভালো করে না জানার কারণে আপনি 145 ধারায় মামলা করলেই যে আদালত আপনার এই ইনজাংশন দিল 144 ধারার, এটা কিন্তু না। এই রিপোর্টটা জাস্ট যে এই বিষয়টা নিয়ে মামলা চলতেছে, উভয় পক্ষ এত তারিখে আদালতে উপস্থিত হবেন। এখন আপনি যখন এই 145 ধারা অ্যাপ্লিকেশন দেন, নর্মালি যারা মনে করে যে আপনার তাৎক্ষণিক প্রতিকার দরকার, তারা আবার 144 ধারা অগ্রসর হওয়ার জন্য আদালতকে আরেকটা অ্যাপ্লিকেশন দেন যে স্যার এরকম বিরোধ তো চলতেছে, আপনি 144 ধারা একটা ইনজাংশন দিয়ে দেন যাতে দ্রুত কি করা যায়, প্রিভেন্টিভ একটা অ্যাকশন নেওয়া যায়। এখন ওই সাইনবোর্ডের ক্ষেত্রে 144 ধারার আদেশ নাই, তারপরেও দেখবেন যে অপরপক্ষ এসে বড় করে সাইনবোর্ড লাগায় রাখছে যে মামলা চলতেছে, কেউ প্রবেশ করবেন না। তো এই জন্য আপনি সূক্ষ্মভাবে বুঝবেন যে আদালতের ইনজাংশন আছে কি না। তো ইনজাংশন আদালত 145 ধারায় কিন্তু দিচ্ছে না, 45 ধারায় আপনাদের বিরোধের বিষয় জানতে চাওয়ার জন্য উভয় পক্ষকে তলব করা হয়েছে। আর যেই পক্ষ মামলা করছিল উনি যদি 144 ধারা অগ্রসর হওয়ার জন্য অ্যাপ্লিকেশন দেন, আদালত যদি মঞ্জুর করে, তখনই কি হয়, ওইখানে ইনজাংশনটা হয়, এর বাইরে কিন্তু না। কিন্তু বাস্তবে দেখা যায় যে পুলিশ অফিসার আইসেও আপনারা বলবে যে আদালতে মামলা হয়েছে, অতএব কোনো পক্ষ প্রবেশ করবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। তো যেহেতু আদালতের ইনজাংশন নাই, আপনি চাইলে তার সুবিধাটা নিতে পারেন, এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। এখন আসি আমরা আদালতে এই 145-এর মধ্যে বলতেছে যে যেহেতু এই বিরোধটা, আরেকটা কথা এখানে মনে রাখি, আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় কি জানি, শুধুমাত্র দখলগত বিরোধ, এই 145 ওইটাই, এখানে মালিকানা কার দেখার বিষয় না। 145 ধারায় মামলা করে আপনার দলিলপত্র মালিকানা দেখানোর কোনো দরকার নাই। 145 ধারার কনসেপ্টই হচ্ছে যে দখলটা কার, আইনগতভাবে কিনি দখলে ছিলেন, মালিক কে হোক আমার দেখার বিষয় না। তাহলে সকল পক্ষের উপস্থাপিত যে দলিলপত্র সাক্ষ্য সমস্ত কিছু শোনার পর আদালত এই সিদ্ধান্তটা শুধু নেওয়ার চেষ্টা করবেন যে আসলে আদালতে যেই দিন আসে মামলাটা হয়েছে, আদালত যেই দিন নোটিশটা জারি করছিল, যেই দিন আদেশ করছিল যে আপনারা আসেন, ওই দিনে কে ওই সম্পত্তিতে দখলে ছিল এইটা যাচাই করবেন। উনি অন্য কিছু না, যাবতীয় কিছু শোনার পরে উনি এইটা আগে যাচাই করবেন যে যেই দিন আদালতে মামলাটা দায়ের হয়েছিল সেই দিন অথবা ওই দিন থেকে পিছনের 2 মাসে কোন ব্যক্তি দখলে ছিল বা কোনো ব্যক্তিকে জবরদস্তিমূলকভাবে অন্যায়ভাবে উচ্ছেদ করা হয়েছে কিনা। তাহলে আদালতের দেখার বিষয় কি, দেখার বিষয় হচ্ছে যেই দিন আদালত আদেশটা দিয়েছেন সেই দিন থেকে বিগত 2 মাসের মধ্যে কে দখলে ছিল, বিগত 2 মাসের মধ্যে, অথবা এই 2 মাসের মধ্যে যিনি দখলে ছিলেন ওনাকে যদি কেউ আইনগত প্রক্রিয়া ছাড়া জোর করে অবৈধভাবে উচ্ছেদ করছে কিনা, এটাই নির্ণয় করাই হচ্ছে 145 ধারা, আর কিছু না। তাহলে 145 ধারার মূল বিষয় হচ্ছে দখলদার কে ছিল সেটা নির্ধারণ করা। এখন ধরেন যে আদালত কি করতেছে, যে এই কাজটা করতে গিয়ে দেখা গেল যে আদালত একদিনে ঠিক করতে পারলো না, আদালত টেম্পারারি ওই সম্পত্তিটা কোপ করারও আদেশ দিতে পারেন যে আপাতত এই সম্পত্তিটা আরেকজনের দখলে দিয়ে দিল, যে এ দেখাশোনা করুক, তার পরবর্তী শুনানিতে আমরা দেখব, এরকমও আদালত করতে পারে। তাহলে মূল বিষয় হচ্ছে আপনি মামলা দায়ের করার পর আদালত দখলগত অনুসন্ধান করবেন যে প্রকৃতপক্ষে কে দখলে ছিল বিগত 2 মাসের মধ্যে, মামলা দায়েরের পূর্ববর্তী 2 মাসের মধ্যে কে দখলে ছিল, অথবা কাউকে যদি জবরদস্তিমূলকভাবে আইনগত প্রক্রিয়া ছাড়া উচ্ছেদ করা হয়, এই জিনিসটাই যাচাই করবেন। এখন 5 নম্বরে বলতেছে সাবসেকশন 5 যেটা বলতেছে যে পক্ষগণ দেখাতে পারবেন যে এখানে একটা মোটামুটি আপনাদেরকে বলা হয়েছে যে উভয় পক্ষ এই জিনিসটা দেখাইতে পারবে, আদালতে প্রমাণ করতে পারবে যে স্যার আপনি যে বিষয়ে আমাদেরকে নোটিশ দিয়েছেন এখানে কোনো বিরোধেরই অস্তিত্ব নাই, এখানে শান্তি শৃঙ্খলা নষ্ট হওয়ারই কোনো সম্ভাবনা নাই। এটা যদি সন্তুষ্ট করাইতে পারে তাহলে আদালত ইচ্ছা করলে তার আদেশটা তুলে নিতে পারে যে মামলা চলান, মানে মামলা ডিসমিস,
কোনো পক্ষ যদি এইটাও প্রমাণ করতে পারে, কারণ এ ধারা অগ্রসর মেইন টার্গেট হচ্ছে শান্তি শৃঙ্খলা যাতে বিনষ্ট না হয়। এখন অপরপক্ষ এসে দেখাইলো যে স্যার এখানে কোনো শান্তি শৃঙ্খলা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা যদি প্রমাণ করতে পারে তাহলে মামলা ওইখানেই শেষ, খারিজ হয়ে যাবে। এইটা হচ্ছে যেটা আমরা বলবো। এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি করলো, আপনি এমন ব্যক্তির বিরুদ্ধে কি করলেন, মামলা করলেন, সে হয়তো দেশেই থাকে না, টেম্পারারি সে দেশেই থাকে না, এখন আপনি তার বিরুদ্ধে সে হয়তো মোবাইলে আপনারে বলছে যে আপনার সে আসলে সম্পত্তিটা দখল করে নিবে, তো আপনি মামলা করে বসে আছেন। তো অপরপক্ষ এসে বলতে পারে যে স্যার এখানে দখল করার তো কোনো বিষয় আসে না, যার বিরুদ্ধে মামলা হয়েছে উনি দেশেই থাকেন না, অতএব শান্তি শৃঙ্খলা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, মামলা খারিজ করে দেন। তাইলে এই অপশনটাও এই আইনের মধ্যে দেওয়া আছে। এখন আসি আমরা সাবসেকশন 6 আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে মূল থিওরিটা হচ্ছে দখলে থাকা পক্ষ দখলে থাকবেন আইনিভাবে উচ্ছেদ না হওয়া পর্যন্ত। যিনি দখলে ছিলেন যে গত 2 মাসে উনিই দখলে থাকবেন যতক্ষণ পর্যন্ত আইনগতভাবে তাকে উচ্ছেদ করা না হয়। তো এই জন্য বলতেছে যে দখলে থাকা পক্ষ অথবা গত 2 মাসের মধ্যে বেদখল করা পক্ষকে দখলের আদেশ দিবেন, যাবতীয় অবৈধ পন্থা উচ্ছেদের উদ্যোগ নিষিদ্ধ করবেন আইনি পন্থায় উচ্ছেদ না হওয়া পর্যন্ত। মূল কথাটা হচ্ছে সম্পত্তির মালিক আপনি ছিলেন, আপনি দখলদারকে অবৈধভাবে উচ্ছেদ করে দিয়েছেন। এখন আদালত দেখবে যে মালিক আপনি দেখার বিষয় না, যেহেতু আইনগত প্রক্রিয়া ছাড়া আপনি তারে উচ্ছেদ করছেন, আদালত বলবে যে যিনি দখলে ছিল উনি দখলে থাকবে, তারে আপনি ডিস্টার্ব করবেন না। আপনার প্রয়োজন হইলে আপনি কি করেন, যথাযথ আদালতে মামলা দায়ের করেন। সরি, আজকে যে কি হচ্ছে, সমস্যা হচ্ছে যে আসলে একটা জিনিস, সেটা হচ্ছে যে আসলে বাদাম খাওয়া যাবে না, বাদাম খাইলে এটা সমস্যা, বাদাম খাইলে মাঝে মধ্যে গলায় ধরে। তো যাই হোক, মূল কথাটা হচ্ছে যে যিনি দখলে ছিলেন উনাকে দখলে যাওয়ার আদেশটা দিয়ে দিবেন এবং তাকে বলবেন যে আপনি আর এখানে অযথা ঝামেলা করবেন না, আপনি যদি মালিকানা থাকে আপনি আইনি পন্থা অবলম্বন করেন, যথাযথ উপযুক্ত আদালতে মামলা দায়ের করে তাকে বেদখল করবেন, উনি দখলে থাকবে। এরপরে বলতেছে যদি পক্ষদ্বয় যদি মারা যায়, তাদের যদি উত্তরাধিকারী যারা থাকে, রিপ্রেজেন্টেটিভ যারা থাকে, তারা মামলা অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর বিরোধীয় বিষয়টা যদি পচনশীল হয় তাহলে সেটা সংরক্ষণ করার জন্য অথবা বিক্রি করার জন্য আদেশ দিতে পারবেন। যেমন হইতে পারে অনেক তাৎক্ষণিক কিছু ফসলাদি হইতে পারে, অথবা ধরেন যে আলু আছে, এখন আলুগুলাকে বেশি দিন বাইরে রাখা সম্ভব না, পচে যাবে, হয় কোল্ড স্টোরে রাখতে হবে, না হলে বিক্রি করে দিতে হবে। তো এরকম পচনশীল দ্রব্য হইলে হয় সংরক্ষণের আদেশ দিবেন অথবা বিক্রি করার আদেশ দিবেন। আর আদালত যে কোনো সময় যে কোনো সাক্ষীকে সমন দিতে পারবেন উপস্থিত হওয়ার জন্য, দলিল উপস্থাপন করার জন্য অথবা কোনো একটা বস্তু প্রদর্শন করার জন্য। আর এই ধারায় অগ্রসর হওয়ার মানে এই না যে 107 ধারায় উনি অগ্রসর হইতে পারবেন না। 107 ধারায় মানে 107 ধারায় হচ্ছে মুচলেখা সম্পাদনের আদেশও চাইলে দিতে পারেন। ওই জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা 145 ধারায় মামলা দায়ের করেন তারা সাথে সাথে 107 ধারারও অ্যাপ্লিকেশন দেন, যে হুমকি দিচ্ছে আমারে জমি থেকে উচ্ছেদ করে দিবে, বারবার এসে হুমকি দিচ্ছে, তখন ওই 107 ধারাটাও যুক্ত করে দেয় যে আদালত যাতে একটা বন্ড নেয়, মুচলেখা নেয়, যাতে উনি আসে ডিস্টার্ব না করে, শান্তি শৃঙ্খলা বিনষ্ট না করে। তো মূল কথাটা হচ্ছে যে এ ধারা অগ্রসর হইলেও 107 ধারার অধীনে মুচলেখাটা নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এরপরে আসেন 146, বলতেছে যে কখন সম্পত্তিটা কোক করা যাবে। তো বলতেছে যে যদি আদালত যাবতীয় তথ্য উপাত্তের ভিত্তিতে এতটুকু যাচাই করতে অপারগ হয় যে আসলে দখলদার কে ছিল অথবা কার দখলে থাকা উচিত, এই অধিকারটা যদি নির্ধারণ করতে আদালত না পারে, তাইলে আদালত ওই সম্পত্তিটাকে কি করবে, কোক করার আদেশ দিবে। যে উনি আইনগতভাবে নির্ধারণ করতে পারতেছেন না যে কে দখলে ছিল অথবা কার দখলে থাকা উচিত, এটা যদি নির্ধারণ করতে না পারেন উনি কি করবেন, সম্পত্তিটা কোকের আদেশ দিবেন। আর যদি যে কোনো সময় যদি দেখা যায় যে শান্তি ভঙ্গের আশঙ্কা নাই, তাহলে ওই কোক আদেশটা বাতিলও করতে পারবেন। এবং এইখানে যদি আমরা দেখি, যদি সম্পত্তিটা উনি কোক করার আদেশ দেন তাহলে তো অবশ্যই একজন দেখাশোনা করার ব্যক্তি লাগবে, তাইলে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী একজন রিসিভার নিয়োগ করার আদেশ দিবেন, যার যাবতীয় কার্যাবলী আমরা কি জানি অর্ডার নাম্বার 40 অনুযায়ী নির্ধারিত হবে।
এরপরে যদি দেখি যে তারপরে দেওয়ানি আদালতে যদি মামলা হয়, দেওয়ানি আদালত যদি অন্য কোনো রিসিভার নিয়োগ করে, তাহলে দায়িত্বটা অটোমেটিক তার কাছে অর্পিত হয়ে যাবে, মানে ওই যে ফৌজদারি আদালতের রিসিভারের আর কোনো দায়িত্ব থাকবে না। তাহলে 146-এর মূল কাহিনীটা হচ্ছে, আদালত যদি নির্ধারণই করতে না পারেন যে দখলদার কে ছিল বা প্রকৃত দখলদার কে বা কার দখলে থাকা উচিত, তাহলে উনি সম্পত্তিটা কোক করার আদেশ দিবেন এবং পক্ষদ্বয়কে বলবেন যে আপনি যান দেওয়ানি আদালতে গিয়ে আপনার আগে অধিকারটা প্রতিষ্ঠা করেন যে কার দখলে থাকা উচিত। আর একটা বলতেছে যে যদি কোনো পক্ষ দেখাইতে পারে যে এখন আর কোনো প্রকার আমাদের মধ্যে বিরোধ নাই, তাইলে আদালত চাইলে ওই সম্পত্তিটা কোকের আদেশটা ফেরত নিতে পারে। আর কর্তৃত্ব সম্পত্তি দেখাশোনা করার জন্য একজন রিসিভার বা তত্ত্বাবধায়ক আদালত নিয়োগ করতে পারবে দেওয়ানি কার্যবিধির অধীনে। তার মানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও দেওয়ানি কার্যবিধির ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে। এরপরে চলে আসি আমরা 147, যেটা বলে যে স্থাবর সম্পত্তি ব্যবহারের বিরোধ নিয়ে। মানে এটা হচ্ছে সুখাধিকার হিসাবে আমরা যেটা ব্যবহার করি অথবা অন্য অধিকার নিয়ে ব্যবহার করি, এখানে দখলগত বিষয় না। এখানে হচ্ছে যে আপনি হয়তো কোনো রাস্তা দিয়ে চলেন, কোনো জলাশয় ব্যবহার করেন, এরকম জিনিসগুলা। তো মূলত এই 147 আমাদেরকে যেটা বলে ওই একই কাহিনী, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অথবা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যদি পুলিশ রিপোর্ট অথবা অন্য কোনোভাবে উনি কী হন, সন্তুষ্ট হন যে তার এলাকার মধ্যে এই বিরোধের কারণে একটা শান্তি শৃঙ্খলা বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তো এখানে ওই একই জিনিস বুঝাবে, ওই যে জমি, দোকানপাট, মৎস্য, ফসলের আবাদ এগুলা, তবে এটা ব্যবহার সত্ত্ব হিসাবে অথবা অন্য কোনোভাবে, এখানে দখলগত বিরোধ না, এটা জাস্ট মনে রাখবেন। তো ওই জন্য বলতেছে এটা যদি আপনি সুখাধিকার হিসাবে ব্যবহার করেন সেটা, অথবা অন্য কোনোভাবে আপনি ব্যবহার করতেছেন সেটা, তো আদালত সন্তুষ্ট হওয়ার কারণ লিখে বিবাদমান পক্ষকে নোটিশ প্রদান করবেন যে আইনজীবীর মাধ্যমে অথবা সরাসরি আদালতে আসে উপস্থিত হন, নির্ধারিত দিনে আপনার বক্তব্য আপনি পেশ করেন যে কেন আপনারা বিরোধ করে সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতেছেন। এরপরে সাবসেকশন 2 যেটা বলে, যদি আদালতে উপস্থিত হওয়ার পরে আদালত কি হয়, সন্তুষ্ট হয় যে প্রমাণিত হয় যে অধিকার বিদ্যমান আছে, একজন ব্যক্তি সেখানে চলাচল করতে পারবে, অযথা আরেকজন বাধা দিচ্ছে, তাইলে আদালত তারা বলবেন যে আপনি আর বাধা দিবেন না। তার মানে সুখাধিকার বা অন্য যে ব্যবহার সত্ত্ব সেটা প্রয়োগ করার আদেশ দিবেন। তবে দুইটা কন্ডিশন। এক নম্বর কন্ডিশন হচ্ছে যে যদি ওই জিনিসটা ব্যবহার আপনি সারা বছর করতে পারেন কিন্তু গত 3 মাস করেন নাই। ধরেন যে একটা রাস্তা দিয়ে আপনি সারা বছর চলার মতো রাস্তা কিন্তু আপনি গত 3 মাসে চলেন নাই, তাইলে আদালত বলবে যে না, আমি এ ধারার অধীনে অগ্রসর হব না। অথবা কোনো জিনিস যদি কোনো প্রকার বিশেষ অবস্থা উপলক্ষে বা বছরে একবার হয়, যেমন ধরবেন যে আমাদের কি হয় বিভিন্ন সময়, বৈশাখের সময় বৈশাখী মেলা লাগে, অথবা বিভিন্ন বছরের বিভিন্ন, যেমন ধরেন যে রোজার ঈদ, কোরবানি ঈদ, 2 ঈদে হয়তো 2 জায়গায় নামাজ হয়, নির্দিষ্ট কোনো জায়গা না, নির্দিষ্ট জায়গায় হয়। তো ওই জন্য বলতেছে যে ওই অধিকারটা যদি বিশেষ কোনো উপলক্ষে বা বিশেষ কোনো কালে প্রয়োগযোগ্য হয়, তাহলে গতবার আপনি যদি প্রয়োগ করেন তবেই এ ধারায় অগ্রসর হওয়া যাবে। যদি গত বছর আপনি ওইটা ব্যবহার না করেন তাহলে এইবার ব্যবহার করা যাবে না। তাহলে 147-এর সাবসেকশন 2-এর মূল জিনিস হচ্ছে কি, আপনার যেই ব্যবহার সত্ত্ব বা একটা জিনিস ব্যবহার নিয়ে যে বিরোধ, এইটা যদি আপনার অধিকার থাকে কিন্তু যদি আদালত দেখে যে গতবার আপনি ব্যবহার করেন নাই, অথবা যেটা প্রতিদিন ব্যবহারযোগ্য সেটা গত 3 মাস যাবৎ আপনি ব্যবহার করেন নাই, তাহলে আদালত এই ধারায় অগ্রসর হবে না, কোনো আদেশ দিবে না। এরপরে বলতেছি যে সেটা হচ্ছে যদি আদালতে প্রমাণিত হয় যে আপনার কোনো অধিকার নাই, আপনি অযথাই মামলা করছেন, তাহলে আপনারা বলবে যে আর আপনি অযথা সেখানে অধিকার প্রয়োগ করতে যাবেন না। আর 4-এ বলতেছে যদি আপনাদের কোনো দেওয়ানি আদালতে পরবর্তীতে মামলা দায়ের করেন, দেওয়ানি আদালত যদি ভিন্ন কোনো আদেশ দেয় তাহলে সেটা কার্যকরী হবে। তার মানে ফৌজদারি আদালতের রায়টা দেওয়ানি আদালতের রায়ের সাপেক্ষে বিবেচনা করতে হবে। আর সর্বশেষ বলতেছে যে এই বিরোধীয় বিষয় 145-এ যেটা আমরা পড়লাম বা 147-এ আমরা যেটা দেখতেছি, এই জিনিসগুলো সম্পর্কে যদি লোকাল ইনকোয়ারি করা প্রয়োজন পড়ে, স্থানীয় অনুসন্ধান করা প্রয়োজন পড়ে, 148-এর অধীনে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কোনো ম্যাজিস্ট্রেটকে আদেশ দিতে পারেন যে সরজমিনে গিয়ে জিনিসটা দেখার জন্য, দেখে ওই মোতাবেক একটা রিপোর্ট তৈরি করে তার কাছে নিয়ে আসার জন্য, এবং এই অনুসন্ধান করতে গিয়ে যে খরচ হবে, খরচাপাতি হবে, এইটা প্রদান করারও আদেশ দিতে পারেন।
এরপরে আরও যেটা বলতেছে যে এই যে তদন্ত রিপোর্ট যেটা আসবে এটা একটা সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যাবে। এরপরে আরও একটা বলতেছে যে 147-এর সাবসেকশন 3 যেটা বলতেছে যেমন দেওয়ানি মামলায় আমরা মামলার খরচ হয়, তো বলতেছে যে 145 ধারা অথবা 146, 147 এই তিনটা ধারার যে কোনো অধীনেই যদি কোনো প্রকার খরচা কোনো পক্ষ কি বহন করে, তাইলে আদালত আদেশ দিতে পারবে। কেমন খরচা? যেমন ধরেন যে সাক্ষীদেরকে আনতে একটা খরচা হইছে, কোনো ব্যক্তির আইনজীবী নিযুক্ত করতে একটা খরচ হইছে, এখন আদালতে চিন্তা করতেছে যে না, তারা অযথা নিয়ে আসা হইছে, তাইলে তার খরচাটা দিতে হবে। তাইলে আদালত আদেশ দিতে পারবে যে ওই খরচাটা কোন পক্ষ কতটুকু গ্রহণ করবে না এক পক্ষ বহন করবে। ওভারঅল কথা হচ্ছে যে এই 145 বলেন 147 বলেন দুই ধারার অধীনে মামলার ক্ষেত্রে যদি কোনো প্রকার কস্ট কোনো প্রকার নানা প্রকার খরচ আদালত দিতে চায়, আদালতের ইচ্ছার উপর নির্ভর করে কোন পক্ষ থেকে আদায় করবে, কাকে কতটুকু দিতে হবে। এই টোটাল জিনিসটাই হচ্ছে আমাদের লোকাল ইনকোয়ারির মধ্যে চলে আসবে। তাহলে 145, 46, 47, 48 যে কয়েকটা সেকশন আমরা পড়াইলাম এইগুলার থেকেই গুরুত্বপূর্ণ আপনার লিখিত পরীক্ষার জন্য। এর পরবর্তীতে চলে আসবো আমরা এর